প্রিয় শিক্ষার্থী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো এখানে আমার পরিচয় দেওয়া আছে, আমি রবিন মণ্ডল, সহকারী শিক্ষক, ফাতেমা উচ্চ বিদ্যালয়, খুলনা। আমি আজ উপস্থাপন করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। তো শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ কি হতে পারে, তোমরা কি কেউ বলতে পারো? দেখো, এখানে আমি কিছু ইংরেজি বর্ণমালার উপরে যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে কিছু একটা বোঝাচ্ছি, তোমরা কি বলতে পারো? এখানে আছে এ প্লাস, ও মাইনাস, বি মাইনাস, এ বি প্লাস। এটা দিয়ে এটা কার সাথে সম্পর্কিত? এই যে প্লাসকে তোমরা জানো পজিটিভ, মাইনাসকে নেগেটিভ, তাহলে এ পজিটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ। এটা কার সাথে সম্পর্কিত? এটা রক্তের গ্রুপের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে রক্তের গ্রুপ। তো আজকের এই যে পাঠ, এই পাঠ শেষে আমরা কি শিখতে পারি? আজকের পাঠ থেকে আমরা রক্তের গ্রুপ কি ব্যাখ্যা করতে পারবো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কি তা ব্যাখ্যা করতে পারবো, রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, রক্ত বিনিময় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, এবং আরএইচ ফ্যাক্টরটা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো শিক্ষার্থী, প্রথমে দেখো রক্তের গ্রুপ। তো আমরা আগের ক্লাসে দেখেছি যে রক্তের যে বর্ণনা ছিল সেখানে কি দেখেছি, যে রক্ত কি? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয় লাল বর্ণের লবণাক্ত উপাদান। তো এই যে বৈশিষ্ট্য, যে লাল, লবণাক্ত, ঈষৎ ক্ষারীয়, এই যে সাধারণ বৈশিষ্ট্য, এই সাধারণ বৈশিষ্ট্য সকলের রক্তই বিদ্যমান, অর্থাৎ সকলের রক্তেই এই সাধারণ বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। কিন্তু রক্তে এমন দুইটি উপাদান আছে যে উপাদান দুইটি সকলের ক্ষেত্রে একই নয়, অর্থাৎ দুটি উপাদান ভিন্ন ভিন্নতার কারণে এই যে রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তাহলে রক্তের গ্রুপটা কি? যে মানুষের লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন ও রক্তের সেরামে বিদ্যমান অ্যান্টিবডি নামক এই দুই ধরনের বিশেষ উপাদানের উপস্থিতি অনুপস্থিতির কারণে রক্তে যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের সৃষ্টি হয় তা নির্ণয় বা চিহ্নিত করার পদ্ধতিকে বলা হচ্ছে রক্তের গ্রুপ। অর্থাৎ রক্তের সাধারণ বৈশিষ্ট্য সকলের ক্ষেত্রে একই রকম, যেটা দেখতে লাল, লবণাক্ত, ক্ষারীয়, এটা সকলের রক্তের ক্ষেত্রেই একই। কিন্তু লোহিত রক্তকণিকা এবং সেরামে দুইটি বিশেষ উপাদানের উপস্থিতি এবং অনুপস্থিতির কারণে রক্তের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের সৃষ্টি হচ্ছে। আর এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটা নির্ণয় বা চিহ্নিত করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রক্তের গ্রুপ। তো সর্বপ্রথম 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তাহলে রক্তের গ্রুপ সর্বপ্রথম আবিষ্কার করেন 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি রক্তের গ্রুপকে প্রধান চারটা ভাগে ভাগ করেন। এই চারটা গ্রুপ হচ্ছে এ, বি, ও এবং এ বি। অর্থাৎ 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপকে চারটা ভাগে ভাগ করেন। এবার দেখো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা কি। আমরা দেখলাম যে রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন এবং সেরামে অ্যান্টিবডি উপস্থিতির কারণে রক্তের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের সৃষ্টি হচ্ছে। এখন এই যে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হচ্ছে আমাদের দেহের বা রক্তের কোনো উপাদান নয়, এটা বহিরাগত একটা উপাদান, অর্থাৎ আমাদের দেহের বাইরে একটা উপাদান হচ্ছে এই অ্যান্টিজেন। এটা হতে পারে কোনো রোগ জীবাণু বা ধুলোবালি
ইত্যাদি হতে পারে, অর্থাৎ বাইরে থেকে আমাদের দেহে এটা প্রবেশ করে। আর এই অ্যান্টিজেনকে প্রতিহত করার জন্য সৃষ্টি হয় আমাদের অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনটা এবং অ্যান্টিবডিটা কি? এখানে দেখো একটা চিত্র আছে, এই লাল যে চিত্রটা এটা দিয়ে বোঝানো হচ্ছে অ্যান্টিজেন, এবং সবুজ ওয়াই আকৃতির যে চিত্রটা এটা দিয়ে বোঝানো হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনটা কি? তো লোহিত রক্তকণিকায় দুটি এমন বিশেষ বহিরাগত উপাদান উপস্থিত থাকে যা দেহ বা রক্তের নিজস্ব কোনো অংশ নয়। তাহলে কি, যে লোহিত রক্তকণিকায় দুটি উপাদান থাকে যেটা আমাদের দেহ বা রক্তের নিজস্ব কোনো অংশ নয়, কিন্তু দেহের প্রতিরোধমূলক ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করে এমন উপাদান দুটিকে অ্যান্টিজেন বলে। অর্থাৎ আমাদের দেহের যে প্রতিরোধমূলক ব্যবস্থা, এই প্রতিরোধমূলক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এরা বাইরে থেকে আমাদের দেহে প্রবেশ করছে, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে এই অ্যান্টিজেনের বিপরীত আমাদের দেহে যে উপাদানটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। যেহেতু আমাদের এই যে অ্যান্টিজেনটা কি, আমাদের দেহের কোনো অংশ নয়, এটা বাইরে থেকে আমাদের দেহে প্রবেশ করছে, এবং বাইরে থেকে দেহে প্রবেশ করার পরে প্রতিরোধমূলক যে ব্যবস্থা, এই প্রতিরোধমূলক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে। তো এই ধ্বংস করার চেষ্টাকে আবার প্রতিহত করার জন্য অ্যান্টিজেনের বিপরীতধর্মী একটা উপাদান সৃষ্টি হয়, যেটাই হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিটা কি? রক্তের সিয়ামে দুটি এমন বিশেষ উপাদান উপস্থিত থাকে যা দেহ বা রক্তের অ্যান্টিজেনকে প্রতিরোধ বা ধ্বংস করতে কাজ করে। অর্থাৎ এই অ্যান্টিবডিটা আমাদের যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার মতো কাজ করে। অর্থাৎ আমাদের যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি সৃষ্টি হয়। অর্থাৎ দেহের প্রতিরোধমূলক ব্যবস্থা ঠিক রাখতে রক্তে যে পদার্থ তৈরি হয় তাকে অ্যান্টিবডি বলে। এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিকে স্মল এ এবং স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা বুঝতে পারছো। এবার দেখো যে রক্তের গ্রুপের প্রকারভেদ, অর্থাৎ এই যে রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপকে কয় ভাগে ভাগ করা যায়। 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম যখন রক্তের গ্রুপ আবিষ্কার করেন, তখন এই রক্তের গ্রুপকে তিনি 4টি প্রধান ভাগে ভাগ করেন। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপিং, অর্থাৎ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকা এবং না থাকার উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়। তো প্রথমে দেখো যে অ্যান্টিজেন, এখানে দেখো এই লোহিত রক্তকণিকার চারপাশে একটু বিশেষ চিহ্ন দ্বারা অ্যান্টিজেনকে বোঝানো হচ্ছে। তো এই যদি রক্তে, লোহিত রক্তকণিকায় যদি অ্যান্টিজেন এ পাওয়া যায়, তাহলে ওই রক্তের গ্রুপটাকে বলা হচ্ছে এ গ্রুপের রক্ত। অর্থাৎ যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে এ গ্রুপের রক্ত, যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে বি গ্রুপের রক্ত, আর যদি কোনো এ বি অ্যান্টিজেন থাকে তাহলে এ বি গ্রুপের রক্ত, যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ও গ্রুপের রক্ত। অর্থাৎ এই অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অর্থাৎ যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ গ্রুপের রক্ত, যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে বি গ্রুপের রক্ত, যদি এ বি অ্যান্টিজেন থাকে তাহলে এ বি গ্রুপের রক্ত, যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ও গ্রুপের রক্ত। এখন দেখো যে এই অ্যান্টিজেন কি করে, অ্যান্টিজেনটা বাইরে থেকে আমাদের দেহে প্রবেশ করে, এবং এই অ্যান্টিজেনকে প্রতিহত বা ধ্বংস করার জন্য সৃষ্টি হয় অ্যান্টিবডি। তাহলে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ অ্যান্টিজেনের বিপরীতধর্মী অ্যান্টিবডি সৃষ্টি হয়। অর্থাৎ দেখো এবার অ্যান্টিবডিটা, যে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন হচ্ছে এ,
এই এ অ্যান্টিজেনকে ধ্বংস বা প্রতিহত করার জন্য অ্যান্টিবডি থাকে, এর বিপরীত বি। একইভাবে বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে বি, অ্যান্টিবডি থাকে এ, এবং এ বি গ্রুপে অ্যান্টিজেন থাকে এ বি। এই এ বি অ্যান্টিজেন থাকার কারণে এই এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না। যেহেতু এখানে কি এ অ্যান্টিজেনও থাকে বি অ্যান্টিজেনও থাকে, অর্থাৎ এ এবং বি উভয় অ্যান্টিজেন এ বি গ্রুপে বিদ্যমান, আর এ বি গ্রুপের কোনো বিপরীত অ্যান্টিবডি সৃষ্টি হয় না, যার কারণে এই এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না। একইভাবে ও গ্রুপের অ্যান্টিজেনও কোনো অ্যান্টিজেন থাকে না, তাহলে এই অ্যান্টিবডি হবে এ বি। যেহেতু এখানে দেখো এ বি অ্যান্টিজেন থাকার কারণে এর কোনো অ্যান্টিবডি থাকছে না, অর্থাৎ এ বি এর বিপরীত কোনো অ্যান্টিবডি নেই। তাহলে যদি অ্যান্টিজেন না থাকে তাহলে এরও বিপরীত কোনো অ্যান্টিবডি থাকবে না, তাহলে এর অ্যান্টিবডি কি হবে? এ এবং বি উভয়ের অ্যান্টিবডি। তাহলে ও গ্রুপের অ্যান্টিবডি হবে এ বি। এখানে বুঝতে পারছো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপিং। আশা করি সবাই বুঝছো। এবার দেখো আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টরটা কি? তোমরা দেখলে যে রক্তের প্রধান গ্রুপ হচ্ছে 4টি, কিন্তু তোমরা তো এটাও শুনেছো যে এ পজিটিভ রক্ত, এ নেগেটিভ রক্ত, কিন্তু এই আমরা এত সময় দেখলাম যে এ গ্রুপ, কিন্তু এর আবার আছে কি এ পজিটিভ, এ নেগেটিভ, এটা আছে না? তোমরা জানো না? নিশ্চয়ই তোমরা জানো যে রক্তের গ্রুপ ও নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ। এই যে এ গ্রুপকে ভেঙে এ পজিটিভ এবং বি পজিটিভ, এ নেগেটিভ, এটা আসছে এই আরএইচ ফ্যাক্টর দ্বারা। অর্থাৎ আরএইচ ফ্যাক্টরটা কি? আরএইচ ফ্যাক্টরও আলাদা আরেকটা অ্যান্টিজেন। 1900 সালে রক্তের গ্রুপ আবিষ্কারের পর সাদৃশ্য গ্রুপের রক্ত বিনিময়ে দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে রক্ত স্বাভাবিক আচরণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে রক্ত জমাটবদ্ধ হয়ে রোগী মারা যায়। অর্থাৎ যখন রক্ত বিনিময় শুরু হলো তখন এই একটা সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ 1900 সালে যখন প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার হলো তখন রক্তের গ্রুপ ছিল 4টি। এই 4টি রক্তের গ্রুপ যখন রক্ত বিনিময় করলো, অর্থাৎ একজনের দেহে রক্ত আরেকজনের দেহে প্রবেশ করানো হলো, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কোনো সমস্যা হচ্ছে না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তটা জমাট বেঁধে রোগী মারা যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যা গবেষণা করে দেখা যায় যে রেসার্স নামের বানরের লোহিত রক্তকণিকায় অনুরূপ মানুষের লোহিত রক্তকণিকা আরও এক বিশেষ ধরনের অ্যান্টিজেন রয়েছে। যখন এই রক্ত জমাট বাঁধা শুরু করলো, পাওয়া গেল, তখন আবার গবেষণা সৃষ্টি হলো। গবেষণা করে দেখা গেল যে রেসার্স নামের এক ধরনের বানর, এই বানরের রক্তের যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার অনুরূপ মানুষের লোহিত রক্তকণিকায় আরো এক ধরনের বিশেষ অ্যান্টিজেন রয়েছে, যা রেসার্স বানরের নাম অনুসারে রেসার্স ফ্যাক্টর বা সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর বলা হয়। এই যে আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে আরএইচ পজিটিভ, আর যদি উপস্থিত না থাকে তাহলে আরএইচ নেগেটিভ। অর্থাৎ যদি কারো রক্তে আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে আরএইচ পজিটিভ, আর যদি আরএইচ ফ্যাক্টর উপস্থিত না থাকে তাহলে আরএইচ নেগেটিভ। এই আরএইচ এর উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে
8 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এ গ্রুপের রক্তে যদি এই RH ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে ওই রক্তটা হয় এ পজিটিভ রক্ত। আর যদি এ গ্রুপের রক্তে RH উপস্থিত না থাকে তাহলে রক্তটা হয় এ নেগেটিভ রক্ত। একইভাবে যদি বি গ্রুপে RH উপস্থিত থাকে তাহলে বি পজিটিভ, যদি RH উপস্থিত না থাকে তাহলে বি নেগেটিভ। এরপরে ও গ্রুপে যদি RH উপস্থিত থাকে তাহলে ও পজিটিভ, যদি RH উপস্থিত না থাকে তাহলে ও নেগেটিভ। একইভাবে এবি গ্রুপে যদি RH উপস্থিত থাকে তাহলে এবি পজিটিভ, যদি RH উপস্থিত না থাকে তাহলে এবি নেগেটিভ। এই যে RH, এই RH এর উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে এই 8টি ভাগে ভাগ করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ আসলো। এটা RH এর উপর ভিত্তি করে। এবার দেখো রক্ত বিনিময় নীতি। অর্থাৎ রক্ত বিনিময় নীতিটা কি? কে কাকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে দেওয়া যাবে, কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে গ্রহণ করা যাবে, এটাই হচ্ছে রক্ত বিনিময় নীতি। তো ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত বিনিময় পদ্ধতি কে কাকে রক্ত দিতে পারবে বা কে কার রক্ত নিতে পারবে তা নির্ভর করে রক্তের গ্রুপের সাদৃশ্য বা অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ধরনের উপর। তো আমরা একটু দেখি যে কে কাকে রক্ত দিতে পারবে আর কে কার রক্ত নিতে পারবে। তো দেখো যে আমরা প্রধান রক্তের যে 4টা গ্রুপ, এই 4টা গ্রুপ নিয়েই আলোচনা করি। তো এখানে দাতা অর্থাৎ কি কাকে কাকে রক্ত দিতে পারবে, অর্থাৎ এই গ্রুপের রক্ত, এই এ গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে, বি গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে, সেটা হচ্ছে দাতা। তাহলে এখানে দেখো এ কাকে রক্ত দিতে পারবে, এ গ্রুপকে এবং এ বি গ্রুপকে রক্ত দিতে পারবে। এখন এ গ্রুপের রক্ত এ গ্রুপকে দেওয়া যাবে, কারণ যেহেতু গ্রুপের সাদৃশ্যের কারণে এ গ্রুপের রক্ত এ গ্রুপে দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সে এ বি গ্রুপকে দেয় তাহলে কি সমস্যা হবে? তাহলেও সমস্যা হবে না। এর কারণ হচ্ছে এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই। আমরা প্রথমে দেখে আসছি যে এ গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি হচ্ছে বি। সেখানে আমরা দেখে আসছি কি এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই। এই এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি না থাকার কারণে এই এ গ্রুপের রক্ত এ বি কে দেওয়া সম্ভব। এবার দেখো বি গ্রুপের রক্ত বি এবং এ বি কে দিতে পারবে। তো বি এবং বি যেহেতু একই গ্রুপ তাই বি গ্রুপকে দিতে পারবে। আর এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি না থাকার কারণে বি গ্রুপের রক্ত এ বি কেও দেওয়া যাবে। এরপরে এ বি গ্রুপের রক্ত শুধুমাত্র এ বি কে দিতে পারবে। ও গ্রুপের রক্ত এ বি ও, অর্থাৎ ও গ্রুপের রক্ত সকল গ্রুপকে দিতে পারবে। এর কারণ হচ্ছে এই ও গ্রুপে কোনো অ্যান্টিজেন উপস্থিত নেই। ও গ্রুপে কোনো অ্যান্টিজেন উপস্থিত না থাকার কারণে ও গ্রুপের রক্ত সকল গ্রুপকে দেওয়া সম্ভব। আর ও গ্রুপের রক্ত সকল গ্রুপকে দিতে পারছে বিধায় এই ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এরপরে দেখো গ্রহীতা, অর্থাৎ কে কার রক্ত গ্রহণ করতে পারবে। এ গ্রুপের রক্ত এ এবং ও গ্রুপের রক্তকে নিতে পারবে, গ্রহণ করতে পারবে। ও গ্রুপে নিতে পারছে কেন? কারণ ও গ্রুপে কোনো অ্যান্টিজেন না থাকার কারণে এ গ্রুপ ও গ্রুপের রক্ত নিতে পারবে। একইভাবে বি গ্রুপের রক্ত বি এবং ও গ্রুপের রক্ত নিতে পারবে। এরপরে এ বি গ্রুপ এ বি এবং ও সকল গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারবে।
এ বি সকল গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারবে বিধায় একে সর্বজন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিভার বলা হয়। এরপরে ও গ্রুপের রক্ত শুধুমাত্র ও গ্রুপকে দিতে পারবে। তাহলে এখানে আমরা দেখো যে বিশেষ দুইটি রক্তের গ্রুপ দেখলাম, এটা হচ্ছে ও গ্রুপের রক্ত আর একটা হচ্ছে এ বি গ্রুপের রক্ত। অর্থাৎ ও গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, তাই এই ও গ্রুপকে বলা হয় সর্বজন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনার। আর এবি গ্রুপ সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে বিধায় একে বলা হয় সর্বজন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিভার। এবার দেখো এই যে আরএস ফ্যাক্টর সন্তানের উপর কি প্রভাব ফেলতে পারে। অর্থাৎ মা বাবা যদি আরএস ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে এই সন্তানের উপর কি প্রভাব পড়ে। তো রিসার্চ ফ্যাক্টর পজিটিভ নেগেটিভ রক্ত বিনিময় হলে প্রথমবার পজিটিভ বিরোধী প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হয়, যা দ্বিতীয়বার গ্রহণ করলে পজিটিভ বিক্রিয়া করে, তাই প্রথমবার কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে সমস্যা হবে। একবার গ্রহণ করার পর আর গ্রহণ না করলে কোনো সমস্যা নেই, অর্থাৎ পজিটিভ অ্যান্টিবডি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পজিটিভ নেগেটিভ রক্ত বিনিময় হলে, অর্থাৎ যদি পজিটিভের সাথে নেগেটিভের রক্ত বিনিময় হয় তাহলে এই পজিটিভ প্রকট হওয়ার কারণে প্রথম যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে পজিটিভ অর্থাৎ পজিটিভ সন্তান সৃষ্টি হবে। এই পজিটিভ সন্তান যখনই সৃষ্টি হবে তখন কি হবে, পজিটিভ প্রতিরোধী প্রতিষেধক অ্যান্টিবডি সৃষ্টি হবে। অর্থাৎ পজিটিভকে প্রতিহত করার জন্য আবার পজিটিভ অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, আর যখনই পজিটিভ অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে তখন দ্বিতীয়বার কি হচ্ছে, পজিটিভ বিক্রিয়া করে এই দ্বিতীয়বার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। তাহলে দেখো যদি পিতার আরএস পজিটিভ থাকে আর মাতার যদি আরএস নেগেটিভ থাকে তাহলে প্রথম যে সন্তান হবে সেই সন্তানটা হবে আরএস পজিটিভ। যেহেতু পজিটিভ প্রকট বৈশিষ্ট্যের কারণে যদি পজিটিভ এবং নেগেটিভ মিলিত হয় তাহলে প্রথম যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে আরএস পজিটিভ। কিন্তু মাতার দেহে কি হচ্ছে, আরএস নেগেটিভ। এই আরএস নেগেটিভে প্রথম সন্তান হচ্ছে কি আরএস পজিটিভ। এখন এই আরএস পজিটিভকে প্রতিহত করার জন্য এখানে আরএস পজিটিভের অ্যান্টিবডি সৃষ্টি হবে। যখন আরএস পজিটিভ অ্যান্টিবডি সৃষ্টি হবে তখন দ্বিতীয়বার কি করবে, দ্বিতীয়বারও সন্তান হবে আরএস পজিটিভ, কিন্তু এই প্রথম সন্তানের ক্ষেত্রে আরএস পজিটিভ হওয়ার কারণে এখানে কি হচ্ছে, পজিটিভের অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। এই পজিটিভের যে অ্যান্টিবডিটা এই অ্যান্টিবডিটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পজিটিভ অ্যান্টিবডি এবং পজিটিভ সন্তান এরা বিক্রিয়া করে এই দ্বিতীয় সন্তানকে নষ্ট করে দেয়। অর্থাৎ এই দ্বিতীয় সন্তান কি হবে, তখন সুস্থ সবল হবে না, আর হলেও কি হবে, হলেও শারীরিক সমস্যায় ভুগবে, অর্থাৎ জন্ডিসে ভুগবে, রক্ত শূন্যতায় ভুগবে। এখানে সেটাই বলছে যে পিতামাতার রিসার্চ ফ্যাক্টর পজিটিভ হলে কোনো সমস্যা নেই, কিন্তু পিতা রিসার্চ পজিটিভ আর মাতা যদি রিসার্চ নেগেটিভ হয় তাহলে প্রথম সন্তান কি হবে, পজিটিভ, এবং সন্তানের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ প্রথমবারের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, কিন্তু মায়ের রক্তে রিসার্চ ফ্যাক্টর পজিটিভ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ প্রথম সন্তান আরএস পজিটিভ হচ্ছে, এই পজিটিভ হওয়ার কারণে এখানে কি হচ্ছে, আরএস পজিটিভ প্রতিরোধী অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। এই যে আরএস পজিটিভ অ্যান্টিবডি সৃষ্টি হওয়ার কারণে দ্বিতীয় সন্তান যখন নিতে যাবে তখন কি হবে, এই পজিটিভ বিক্রিয়া করে এই ভ্রূণটাকে নষ্ট করে দেবে বা গর্ভপাত ঘটিয়ে ফেলবে। আর যদি গর্ভপাত না ঘটে তাহলে
সন্তান হলেও এই সন্তানটা রক্তশূন্যতা বা জন্ডিসে ভুগতে পারে। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পার্ট। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার তোমাদের একটা বাড়ির কাজ আছে। এই বাড়ির কাজটা হচ্ছে, যেখানে দেখো একটা চিত্র আছে, এই চিত্রটা অন্তর্নিহিত যে তাৎপর্য, এই তাৎপর্যটা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আজকে যে পাঠটা, এই পাঠের সাথে সংশ্লিষ্ট এই চিত্রটার তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।